হ্যাঁ, সো ইউনিট 4 কমপ্লিট করেছি মাইক্রোস্কোপি। ইউনিট 5 ধরবো। ইউনিট 5 is bacterial growth and nutrition. That means here for the bacterial growth we need nutrients. We have to provide nutrients into the culture media, and by that way bacteria can grow into that and form colonies, or টার্বিড যদি আমরা লিকুইডে গ্রো করাই দেন টার্বিডিটি রিচ করবে, টার্বিড হয়ে যাবে কালচারটা, আর যদি আমরা সলিডে গ্রো করাই দেন কলোনি ফর্ম করবে। সো ফর দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড নিউট্রিশন, nutrients nutrients are important. Yes or no? So my next question, what is nutrient? How can you define a nutrient? Biological compounds like carbon, iron, hydrogen, protein, and that যেটা nutrient provide program. হ্যাঁ, তো তাহলে তো হয়েই গেল, একই তো লাইনে চলে আসছো। নিউট্রিয়েন্টের মিনিং কি বলবো? হোয়াট ইজ স্যার এসেনশিয়াল এলিমেন্টস যেগুলো মেটাবলিজমে হেল্প করবে, গ্রোথে হেল্প করবে, রিপ্রোডাকশনে হেল্প করবে। প্রোটিন, ভিটামিন এগুলো ইনটেক করে আমরা। ঠিক আছে, যাবে পয়েন্ট। হ্যাঁ যাবে। সো নিউট্রিয়েন্টস আর দি সাবস্টেন্স substances that used in biosynthesis, that used in biosynthesis and metabolism. For the requirement of growth, microbial growth. So clearly যে সাবস্টেন্স গুলো ব্যাকটেরিয়া ইউটিলাইজ করবে, নট অনলি ব্যাকটেরিয়া, এনি কাইন্ডস অফ মাইক্রোবস, আমরা এখানে যেহেতু ব্যাকটেরিয়া পড়ছি দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়া ওয়ার্ড করছি। So bacteria যখন ইউজ করবে that nutrients molecule used as two purpose. It could be used as biosynthesis purpose, that means some organic molecules are produced, bioorganic molecules যেগুলোকে আমরা বায়োমলিকিউলস বলি। বায়োমলিকিউলস এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, these are four important biomolecules. সিনথেসিসে টেক পার্ট করবে, বায়োসিনথেসিস টেক পার্ট করবে, দ্যাট মিন্স একটা সেল ফরমেশন ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সেলের ইম্পর্টেন্ট কন্টেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ মেটাবলিজম, রেসপিরেশনে টেক পার্ট করবে। মেটাবলিজম রেসপিরেশন থেকে এনি অর্গানিজম কি পায়? এনার্জি ডিরাইভ করে, and that energy is ultimately needed for physiological ফাংশনের জন্য। যে কোনো ফিজিওলজিক্যাল ফাংশন মেনটেন করার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য নিড এনার্জি, and the energy is supplied by the metabolism respiration. So the nutrients actually defined by that way, that is that substance which are actually used in the biosynthesis and the metabolism for bacterial growth or microbial growth. ঠিক আছে, all nutrients কে আমরা categorize করতে পারি by means of two types. Nutrients can be categorized into two types based on amount of requirement, কতটা বডিতে নিচ্ছে। ঠিক আছে, one is called macro element or macronutrients or macro element, and other is micro elements or micronutrients, also known as trace elements. Now define macro element, micro element. Try করো। macro element, micro element, এটা আমি অলরেডি বলেছি, this classification is based on বলবো? হ্যাঁ,
ম্যাক্রো এলিমেন্ট যেগুলো বেশি লাগে আচ্ছা মেটাবলিজমের জন্য, আর মাইক্রো এলিমেন্ট যেগুলো একটু কম লাগে। আচ্ছা, মাইক্রো ওয়ার্ডটার মিনিং এইভাবে আসেনি যে এটা স্মল স্ট্রাকচার, দ্যাটস ওয়াই মাইক্রো। আর এখানে ম্যাক্রো ওয়ার্ডটা এইভাবে আসেনি যে ইট ইজ আ লার্জ স্ট্রাকচার, এরকম ভাবে আসেনি। This macro, this micro is actually coming about the amount of nutrient requirement. If the amount of nutrient requirement is huge and every time is needed, that elements are called macro elements or macronutrients. That means এটা বডিতে এক্সেসিভলি লাগছে, বেশি লাগছে, অ্যামাউন্ট নিড মোর হাই, গুড কোয়ান্টিটিতে লাগছে। মাইক্রো এলিমেন্ট স্মল কোয়ান্টিটিতে লাগবে, হ্যাঁ, বাট দিস ইজ ভেরি অলসো ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কি হবে, ইফ এনি মাইক্রো এলিমেন্ট ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিডিয়া, ব্যাকটেরিয়াল গ্রোথ অফ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো মাইক্রো এলিমেন্ট ইজ নেসেসারি বাট ইট নিডেড অ্যাজ স্মল কোয়ান্টিটি, and in that basis আমরা ক্লাসিফাই করেছি ম্যাক্রো and মাইক্রো। So macronutrients need in good quantity for maintain a cell physiological function, and micro trace element need in small quantity but it is needed, and absent of that bacterial growth can be prevented. So these are also necessary, and macro so highly necessary and highly requirement elements. ঠিক আছে, এক্সাম্পল দিই কিছু। উইথ ফাংশন, একটা চার্ট দেওয়া থাকবে, টোটাল চার্ট দেওয়া আছে ব্যাকটেরিয়াল নোটসে দেওয়া থাকবে, ব্যাকটেরিয়াল গ্রো এই চ্যাপ্টারের নোটস যখন দেবো দেখতে পাবে, একটা পুরো চার্ট দেওয়া আছে যেখানে ম্যাক্রো এলিমেন্টের টোটাল লিস্ট দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে পাশে, মাইক্রো এলিমেন্টের টোটাল লিস্ট দেওয়া আছে, মানে ব্যাকটেরিয়া রিকোয়ারমেন্ট, মাইক্রো এলিমেন্টস, ফাংশন দেওয়া আছে। তো আমি জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, এখানে নোটসে ফুল দেওয়া আছে। তো ফার্স্টে আসি ম্যাক্রো এলিমেন্টস। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, calcium, magnesium, and ferrous. Some good example of macro elements in bacterial cell. ওপরের যে ছটা আছে এটা তো 100% নেসেসারি, CHONPS এটাকে বলে, CHONPS। ঠিক আছে, তো C for carbon, H for hydrogen, O for oxygen, N for nitrogen, P for phosphorus, S for sulfur। তো ফাংশন গুলো দেখাই, কার্বনের ফাংশন কি হতে পারে? What is the function of carbon in bacterial cell? কার্বনের ফাংশন মেন অর্গানিক সোর্স, কার্বোহাইড্রেট থেকে কার্বন পাওয়া যায়। অর্গানিক নিউট্রিয়েন্টস, হ্যাঁ সেটা পাওয়া যায়, আমি বলেছি ফাংশনটা কি, ফাংশন হচ্ছে অর্গানিক নিউট্রিয়েন্টস, কনস্টিটিউয়েন্টস অফ অর্গানিক সেল ম্যাটেরিয়ালস, constituents of organic cell materials. That means any cell materials that contain organic compound, that are organic compound contain carbon. Obviously organic মানে হচ্ছে কার্বন থাকবে, so কার্বোহাইড্রেট বলো, লিপিড বলো, প্রোটিন বলো, নিউক্লিক অ্যাসিড বলো,
In all structure there is a carbon. So carbon is very important and large quantity body need করে as a nutrient. হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের রিকোয়ারমেন্ট এই সরি ফাংশন, হাইড্রোজেন ফাংশন এলিমেন্টের, হাইড্রোজেন ফাংশন আরে ওয়াটার একই ওয়াটার H2 এর H টা আসবে কোথা থেকে, এলিমেন্ট কি, so constituents of cellular water organic cell materials and আমরা হাইড্রোজেন যাচ্ছি তো, ইয়েস হ্যাঁ, অর্গানিক সেল ম্যাটেরিয়ালস এন্ড সেলুলার ওয়াটার। অক্সিজেনের রোল অবভিয়াসলি এটা ওয়াটারে টেক পার্ট করবে এলিমেন্টে, হ্যাঁ, as well as এটা অর্গানিক সেল ম্যাটেরিয়ালস এর মধ্যে প্রেজেন্ট থাকে, and another function হচ্ছে act as a tea, act as a tea, চায়ের কাজ করে, চা, হ্যাঁ আচ্ছা ফুল ফর্ম হবে, তার মানে হচ্ছে টি হচ্ছে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। নেক্সট কি তোমাদের সেমিস্টার 3 তে আছে ব্যাকটেরিয়াল মেটাবলিজম, সেখানে দেখতে পাবে যে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা কোথায়, অক্সিজেনের রিকোয়ারমেন্ট অ্যাক্ট অ্যাজ এ টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন aerobic respiration, in aerobic respiration. So respiration take part for oxygen as a O element in aerobic respiration. Next চলে আসো নাইট্রোজেন ফাংশন, constituents of proteins, nucleic acid, coenzymes, phosphorus আর সালফার বলতে পারবে কেউ? another two important constituent কোনটা কোথায় থাকে, ফসফরাস কোথায় পাবে, প্রোটিনে পাবে না নিউক্লিক অ্যাসিডে পাবে, আর সালফার প্রোটিনে পাবে না নিউক্লিক অ্যাসিডে পাবে? ফসফরাস তো ডিএনএ তে থাকে, ডিএনএ তে মানে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডে পাবে, এটিপি আর সালফার হ্যাঁ থাকে নিউক্লিক অ্যাসিডের, এটিপি তো নিউক্লিক অ্যাসিডের পার্ট, নিউক্লিওটাইড তো ওটা। সালফার সালফার নিউক্লিক অ্যাসিডে পাওয়া যাবে, কোথায় পাবে, প্রোটিনে। তো এটা একটা ক্লিয়ার ডিসক্রিপেন্সি আছে, নরমালি ফসফরাস পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড, প্রোটিনে পাওয়া যায় না, সালফার পাওয়া যায় তোমার হচ্ছে প্রোটিনে, নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায় না, হেভি ইম্পর্টেন্ট। আর এই জায়গার উপর বেস করে তোমাদের মনে আছে ক্লাস 11-12 এ পড়েছে হার্শেচেস এক্সপেরিমেন্ট, মনে আছে? হার্শেচেস এক্সপেরিমেন্টে দুটো এলিমেন্টকে চুজ করেছিল অ্যাজ আ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ফসফরাস P32 আর হচ্ছে সালফারের S35। কেন চুজ করেছিল বা ভেবে নাও, P32 অনলি এটা তোমার রেডিও অ্যাক্টিভলি লেভেল করবে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডটা যেটা ভেতরে থাকে, ঠিক আছে, আর সালফার যেটা নিয়েছিল সেটা হচ্ছে অনলি প্রোটিনটাকে লেভেল করবে। সো এইভাবে ওরা ডিস্টিংশন করেছিল, তো বাই চেকিং দ্য নিউট্রিয়েন্টস, ব্যাকটেরিয়াল নিউট্রিয়েন্টস, phosphorus and sulfur. So phosphorus constituents of nucleic acids, very importantly phospholipids ও কিছু থাকে, নেক্সট সেমিস্টারের জন্য ওয়েট করো, একদম টোটাল বায়োমলিকিউলস আছে, and coenzymes তো প্রেজেন্ট থাকে, but never found in protein, that is critical। এই অ্যানালাইসিসটা ওরা করেছিল, নেভার ফাউন্ড ইন প্রোটিন, and ওদের সাকসেস রিজন
এক্সপেরিমেন্টাল সাকসেস রিজনের মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য রিজন, যেখানে হচ্ছে ওরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা চুজিংটা। সালফার constituents of proteins and some coenzyme, but sulfur never found inside the nucleic acid. So এরা কেয়ারফুলি চুজ করেছিল ডিউরিং ওই তোমার রেডিও অ্যাক্টিভ চুজ করার টাইম। তোমার পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, এদের অল রোল হচ্ছে কোফ্যাক্টর, এনজাইম কোফ্যাক্টর। ফেরাসের রোল হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ সাইটোক্রোমস। এর নাম আগে শুনেছো? কনস্টিটিউয়েন্টস অফ সাইটোক্রোমস প্রোটিন, সাইটোক্রোমস প্রোটিন। হ্যাঁ, ফটোসিনথেসিসে শুনেছিলাম। জেড ফটোসিনথেসিসে লাগে, ইয়েস লাগে, রেসপিরেশনেও লাগে, ব্যাকটেরিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইটিসি যখন করে সেখানে অনেক সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি3, অনেক ধরনের সাইটোক্রোম প্রেজেন্ট থাকে। এন্ড সাইটোক্রোমের মেইন কোফ্যাক্টর হচ্ছে ফেরাস। উইদাউট ফেরাস সাইটোক্রোম ক্যান নট বি প্রডিউস। তো সাইটোক্রোম হেভিলি ইম্পর্টেন্ট মানে ব্যাকটেরিয়াল রেসপিরেশনের জন্য, যদি কোনো ব্যাকটেরিয়া ফটোসিনথেসাইজ করে দ্যাট টাইমের জন্য। তো ফেরাস হচ্ছে তোমার ম্যাক্রো এলিমেন্টস এর মধ্যে পড়বে। as well as ferrous কাজ করে হচ্ছে কোফ্যাক্টর in some enzyme. ম্যাক্রো এলিমেন্টস আরো কিছু আছে, আমি খুব ইম্পর্টেন্ট গুলো বললাম, বাকিগুলো লিস্টে পেয়ে যাবে। মাইক্রো এলিমেন্টস অনলি সাম এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, মানে এগুলো মেন। মাইক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস হচ্ছে বোরন, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, সেলেনিয়াম। ম্যাক্সিমাম কোফ্যাক্টরে কাজ করে, এনজাইম ইনডিউসারে কাজ করে, কোফ্যাক্টরে কাজ করে। বোরনের একটা পার্টিকুলার রোল আছে, অটো ইনডিউসার, অটো ইনডিউসার ফর কোরাম সেন্সিং। কোরাম সেন্সিং এখন বুঝতে পারবে না, ওয়েট ফর সেমিস্টার 3, কোরাম সেন্সিং আছে। কোরাম সেন্সিং ইন ব্যাকটেরিয়া, সেখানে বোরনটা লাগে। কোবাল্ট হচ্ছে তোমার ভিটামিন B12 এর ফরমেশনে কাজ করে। ট্রান্স কার্বক্সিলেজ এনজাইমের কোফ্যাক্টর। তো মেনি অফ দ্য আদার যারা আছে, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, এরা মেনলি হচ্ছে কাজ করে কোফ্যাক্টর, এনজাইম অ্যাক্টিভেটর। ঠিক আছে, সেলেনিয়ামের একটা পার্টিকুলার রোল আছে। সেলেনিয়াম নিয়ে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল 1 মার্কসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেলেনিয়াম ইন ব্যাকটেরিয়াল সেল। ব্যাস ডান। তো তুমি লিস্ট পড়বে না, কোথা থেকে একটা কোশ্চেন 1 মার্কসে দিয়ে দেবে। ঠিক আছে, সেলেনিয়াম সেলানোসিস্টিন ফরমেশনে কাজ করে। সেলানোসিস্টিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, মডিফাইড অ্যামিনো অ্যাসিড। নর্মালি সিস্টিন থাকে অ্যাজ আ তোমার ন্যাচারাল অ্যামিনো অ্যাসিডে, বাট ইট ইজ আ মডিফাইড অ্যামিনো অ্যাসিড তোমার সেলানোসিস্টিন। তো সেলেনিয়াম হচ্ছে ফরমেশন অফ অ্যামিনো অ্যাসিড সেলানোসিস্টিন। নরমালি আমরা কি জানি, টোটাল কটা অ্যামিনো অ্যাসিড থাকে সেলের মধ্যে? হ্যাঁ, বাহ, ভালো, ঠিকঠাক জানো তো। সবাই জানে 20 অ্যামিনো অ্যাসিড থাকে। 21st আর 22nd, হ্যাঁ 22ই অ্যাকচুয়ালি, 21st and 22nd পরে ডিসকভারি হয়।
এন্ড 21st হচ্ছে তোমার সেলানোসিস্টিন, আর 22nd মানে 22 যে অ্যামিনো অ্যাসিডটা ওটা হচ্ছে পাইরোলাইস। যদি আমি 20 দিই তাহলে 12টা এসেনশিয়াল আর 8টা নন। হ্যাঁ, 8টা কি 9টা হচ্ছে তোমার এসেনশিয়াল, বাকিগুলো নন এসেনশিয়াল। আমরা বুঝেই আমি বুঝে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু 21st 22nd এটাও ইনক্লুড হয়েছে পরে। এটা নিউ ডিসকভারি। নিউ মানে অনেকদিন হয়ে গেছে। আমাদের বই আপডেট হয়নি। হ্যাঁ, বই আপডেট হয়ে গেছে অনেক। সিলেবাসে যখন হ্যাঁ, সিলেবাস তুমি মলিকুলার বায়োলজিতে পাবে, এখানে পাবে না। যাই হোক, এই হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্টস। আরো কিছু লিস্ট আছে যেগুলো তোমার নোটসে দেওয়া থাকবে, কিছু এক্সাম্পল দিলাম মাইক্রো এলিমেন্টস। নেক্সট যাবো হচ্ছে ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস ছাড়াও আরো কিছু ব্যাকটেরিয়ার রিকোয়ারমেন্ট থাকে, আদারওয়াইজ ব্যাকটেরিয়াল গ্রোথ পসিবল হয় না। দে আর কল্ড গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টরস, গ্রোথ ফ্যাক্টরস বেসিক্যালি তোমার ভিটামিনস। গ্রোথ ফ্যাক্টরস, গ্রোথ ফ্যাক্টরস এর মধ্যে ইনক্লুড করব মেনলি হচ্ছে ভিটামিনস, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড পাবা, ফোলিক অ্যাসিড, বায়োটিন, ভিটামিন B12, ভিটামিন B1, ভিটামিন B6, নিকোটিনিক অ্যাসিড। তো মেনলি দেখতে পাচ্ছ ভিটামিনস গুলো হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেখাই। ফাংশন PABF, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে ফোলিক অ্যাসিড সিনথেসিসে কাজ করে। প্রিকারসর অফ ফোলিক অ্যাসিড। তোমাদের মনে আছে স্যালভারসন, সেমিস্টার 1 এ পড়েছিলে হিস্ট্রিতে, স্যালভারসন ডিসকভারি ম্যাজিক বুলেট। হ্যাঁ হ্যাঁ, তো ডিসকভারিতে ওই যে স্যালভারসনের কাজটা, যদি মোড অফ অ্যাকশনটা দেখতে চাও, মেডিকেলে আছে। মোড অফ অ্যাকশনটা হচ্ছে তোমার এই ফোলিক অ্যাসিডকে ইনহিবিট করে সালভারসন। ঠিক আছে, এই সালফার ড্রাগ যেটা, হ্যাঁ সালফার ড্রাগ যেটা তোমার হচ্ছে ফোলিক অ্যাসিড সিনথেসিস, যেটা পাবা দিয়ে হয়, ব্যাকটেরিয়াতে হয় এটা পাবা দিয়ে। এটা ইউক্যারিওটসে হয় না, ইউক্যারিওটসে ফোলিক অ্যাসিড সিনথেসিসটা অন্যভাবে হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ালতে তোমার পাবা দিয়ে প্যারামিনো বেনজোইক অ্যাসিড ফোলিক অ্যাসিড সিনথেসিস করে। তো ঠিক এই জায়গাটা কি ব্লক করে দেয় সালফারটা, যেটা ম্যাজিক বুলেট নিয়েছিলাম, বলেছিলাম তোমার অ্যাজ আ কম্পাউন্ড, বিকজ এটা স্পেসিফিক্যালি টার্গেট করে ব্যাকটেরিয়া। মানে আমাদের ব্যাকটেরিয়া মানে বডি থেকে আমাদের মানে বের করে দিচ্ছে। কোনটা এটা? ম্যাজিকুলেট বানানোর জন্য। হ্যাঁ, ফলিক অ্যাসিড হচ্ছে মিথাইল ট্রান্সফার, মিথাইল গ্রুপ ট্রান্সফারে হেল্প করে ফলিক অ্যাসিড। বায়োটিন ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসে টেক পার্ট করে। অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের টাইমও কাজ করে। আর বাকিগুলো যেগুলো দেওয়া আছে এগুলো মেনলি হচ্ছে কোএনজাইম, এনজাইম, B12, B1, B6, নিকোটিনিক অ্যাসিড। তো স্টার্টিং অফ দ্য চ্যাপ্টারে তোমাদের ইউনিটে ক্লিয়ারলি মেনশন ছিল হচ্ছে নিউট্রিয়েন্টস। আমি জানি এই জায়গাটা বোরিং, বাট এটা তোমাকে পড়তে হবে, অন্তত একবার চোখ বুলিয়ে রাখতে হবে কোনটার কি ফাংশন, কারণ হঠাৎ করে একটা এলিমেন্টের ফাংশন ছেড়ে দিতে পারে। ঠিক আছে, সো নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্ট আছে, একটা ক্লাসিফিকেশন ছিল। নিউট্রিয়েন্টস এর রিকোয়ারমেন্ট, নিউট্রিয়েন্টস এর ডিফাইন করলাম, নিউট্রিয়েন্টকে আমরা ক্লাসিফাই করলাম ম্যাক্রো এন্ড মাইক্রো এলিমেন্টস এ, as well as nutrients এর মধ্যে growth factor ও include করা যায়, because growth factor is ultimately important in some bacteria, not all, but some bacteria need growth factor for their growth, and that times these bacteria are called fastidious microbes or fastidious bacteria. তো এখান থেকে আমি একটা ব্যাকটেরিয়ার নেম বলবো, fastidious, fastidious bacteria or fastidious microbes. হ্যাঁ স্যার লাস্ট ফ্যাক্টরের নামটা কি লিখেছেন? নিকোটিনিক অ্যাসিড। Fastidious bacteria means they need complex nutrient, complex nutrients
for their growth and also need some growth factors. Some growth factors. Otherwise, they cannot grow. ঠিক আছে, তো এই ধরনের মাইক্রোবস নট আ সিম্পল মাইক্রোবস, এরা রিকোয়ারমেন্ট হচ্ছে কমপ্লেক্স নিউট্রিয়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথ ফ্যাক্টর অ্যাড করতে হবে কালচার মিডিয়ামে, আদারওয়াইজ এরা গ্রো করবে না। সো দ্যাট টাইপ অফ মাইক্রোবস আর কল ফাস্টিডিয়াস মাইক্রোবস আর ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। এর অপোজিটটা হচ্ছে নন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। কি হবে? কমপ্লেক্স ম্যাটেরিয়ালস, হ্যাঁ, নর্মাল সিম্পল ম্যাটেরিয়াল দিয়েও গ্রো করে যায়, কোনো প্রবলেম হয় না। Growth possible by means of simple nutrients. And does not need growth factors. Essential. So they are non-fastidious bacteria. বলো, এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? নিউট্রিয়েন্টস ক্লাসিফিকেশন এন্ড গ্রোথ ফ্যাক্টর এর উপর বেস করে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করলাম ফাস্টিডিয়াস, নন ফাস্টিডিয়াস। তো নেক্সট যাব হচ্ছে আমরা কালচার মিডিয়াম। তো আমাদের অল নিউট্রিয়েন্টস অ্যাড করতে হবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়া গ্রো করবে না। তো আগে যদি আমরা নাই জানি কোন এলিমেন্ট ব্যাকটেরিয়া ইউজ করে, তাহলে আমি কি অ্যাড করব, মানে কালচার মিডিয়াটা প্রিপেয়ার করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো কালচার মিডিয়া প্রিপারেশনের আগে বিফোর এই নলেজটা খুব দরকার। ব্যাকটেরিয়ার ম্যাক্রো এলিমেন্টস এর কি রিকোয়ারমেন্ট আছে, মাইক্রো এলিমেন্টস এর কি রিকোয়ারমেন্ট আছে, গ্রোথ ফ্যাক্টরের কি রিকোয়ারমেন্টস আছে, সব ব্যাকটেরিয়ার কি গ্রোথ ফ্যাক্টর লাগে কি লাগে না। তো এই ব্যাপারটা আমরা যদি নলেজে নিয়ে আসি, দেন আমরা কালচার মিডিয়া প্রিপেয়ার করতে পারবো। সো নেক্সট টপিক হচ্ছে কালচার মিডিয়া। It is a preparation that used to grow transport and store microorganisms. So not only growth requirement এর জন্য কালচার মিডিয়া ইউজ হয়, কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে গেলে, মানে একটা কালচার তুমি এখান থেকে অন্য যে কোথাও পাঠাবে, ঠিক আছে, ধরো ইউএসএ তে পাঠাবে বা ইউকে তে পাঠাবে, ইন্ডিয়া থেকে ইউএসএ যাচ্ছে কালচারটা, কিভাবে পাঠাবো আমরা? ব্যাকটেরিয়াকে তো আমি আর ছেড়ে দিতে পারি না। তো ব্যাকটেরিয়াকে আমরা কালচার মিডিয়াতে রাখবো, প্রিজার্ভ করবো, দেন ওটাকে পাঠাবো। স্টোর করার জন্য কাজে লাগে, ল্যাবরেটরি পারপাসে ইউজ করার জন্য ফিউচারে, ঠিক আছে। সো কালচার মিডিয়ার তিনটে ফাংশন আছে। এটা প্রিপারেশন একটা, যেখানে অল নিউট্রিয়েন্টস মোটামুটি অ্যাড করা থাকে। সো প্রিপারেশনটা ইদার সলিড ফর্মে থাকতে পারে অর লিকুইড ফর্মে থাকতে পারে। আরো একটা ফর্ম হয় যেটা আমরা কালচার বা মিডিয়া টাইপিং এ বলে দিচ্ছি। সো কালচার মিডিয়াকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করা যায়। কালচার মিডিয়া can be classified on the basis of in three bases. Culture media can be classified. Number one, physical nature. Number two, chemical composition.
and number 3 functional type. So in three bases we can classify the bacterial culture media. Physical nature, on that basis we can classify into three way. অলরেডি বলেছিলাম সলিড লিকুইড ভেরি কমন, বাট আনাদার একটা স্টেট আছে যেটাকে বলা হচ্ছে সেমি সলিড। ইয়েস, সেমি সলিড মিডিয়া, এটারও কিছু তোমার বেনিফিট এফেক্ট আছে, ফাংশনাল এফেক্ট আছে, and last it is liquid media. So function physical nature, on that note we can classify the culture media into three categories, three typing. Chemical composition, also three categories: natural media, defined media, আর্টিফিশিয়াল বলে না, ওটাকে বলে হচ্ছে তোমার কমপ্লেক্স মিডিয়া অর আনডিফাইন্ড মিডিয়া। কমপ্লেক্স অর আনডিফাইন্ড মিডিয়া। আচ্ছা, ডিফাইন্ড মিডিয়ার আরো একটা নাম আছে, এটাও দিয়ে দেয় কোশ্চেনে, সিনথেটিক। সিনথেটিক মিডিয়া। ঠিক আছে, ন্যাচারাল মিডিয়াকে সামটাইম ক্লাসিফাই করে কিছু কিছু বুক করে না, বিকজ ন্যাচারাল মিডিয়া অনেক সময় আমরা কমপ্লেক্স মিডিয়ার পার্ট হয়ে যায়, আর ন্যাচারাল মিডিয়ার কম্পোনেন্ট মেনি টাইম কি হয় কমপ্লেক্স মিডিয়ার পার্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই দুটো ক্লাসিফাই করতে পারি আমরা, ডিফাইন্ড আর কমপ্লেক্সে, অর সেপারেটলি আরো একটা আমরা করতে পারি ন্যাচারাল, ন্যাচারাল মিডিয়াকে রেখে। তো আমি করেছি ন্যাচারাল মিডিয়াকে রেখে, বাট কিছু বইতে দেখবে দুটো ডিফাইন করা আছে, মানে দুটো টাইপিং করা আছে। ওকে, ফাংশনাল বেসিসে মেনি টাইপস করা যায়, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। বেসড অন ফাংশনাল টাইপ ক্লাসিফিকেশন, টোটাল 4 টাইপস। সাপোর্টিভ মিডিয়া, और এটাকে জেনারেল পারপাস মিডিয়া বলে, জেনারেল পারপাস মিডিয়া। এনরিচ মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া, and differential media. Differential media. So whole classification of culture media একবার চেক করে নাও। Based on the three basis we can classify: physical nature, chemical composition, and functional type. Last is very important, last typing, functional type basis classification. We can classify into 4 categories: supportive, enriched, selective, differential. জেনারেল পারপাস মানে কি ওই নরমালি টেস্ট করা? Yes. বিফোর টাইপে ঢোকার আগে আমরা কিছু বেসিক আইডিয়া নেব কালচার মিডিয়ার প্রিপারেশন। কালচার মিডিয়াতে কি অ্যাড করা হয়, জেনারেল রিকোয়ারমেন্ট কি একটা কালচার মিডিয়া, অনেকগুলো টাইপ তো দেখতে পাচ্ছি আমরা, তো আমরা জাস্ট জেনারেল রিকোয়ারমেন্টটা চেক করব কালচার মিডিয়াতে কি কি অ্যাড করা উচিত। ওকে, আর কালচার মিডিয়া কি করে বানানো হয় কলেজে নিশ্চয়ই শিখিয়েছে, তো আমাকে অবভিয়াসলি ডেসক্রাইব করবে তোমরা কালচার মিডিয়া প্রিপারেশন। তার আগে আমরা দেখে নেবো হচ্ছে কালচার মিডিয়া রিকোয়ারমেন্ট। একটা কালচার মিডিয়া নর্মালি যদি আমি জেনারেল পারপাসে ইউজ করতে চাই, যে ফার্স্টের টাইপটা জাস্ট জেনারেল কালচার মিডিয়া যদি আমি বানাতে চাই, কোনো ডিফারেন্সিয়াল না, সিলেক্টিভ না, কোনো পার্টিকুলার পারপাসের জন্য না, জাস্ট ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, তাহলে আমরা কি কি অ্যাড করব? তো 1 by 1 চেক করব। কালচার মিডিয়া রিকোয়ারমেন্ট, তারপর তো চেঞ্জ হবেই বেসড অন টাইপ, and this requirement is very basic requirement. Okay, number 1, water.
লাগবে কি লাগবে না? 100%, এটা অল মিডিয়াতে এই কম্পোনেন্টটা দিতেই হবে। ওয়াটার ইজ ভেরি এসেনশিয়াল ফর মাইক্রোবিয়াল সার্ভাইভাল। Microbial survival and metabolic process. Number 2, carbon source. Very important. Already আমি বলে এসেছি কার্বনের ফাংশন। Carbon is main ingredients or main constituents for all organic materials. So carbon source 100% important. So carbon source আমরা basically carbohydrate use করি for carbon source. Why it is important? Carbon source provide organic material synthesis of organic constituents. Synthesis of organic materials. Carbon is very important, as well as আর কি function কার্বনের? Energy source. ঠিক আছে, সিনথেসিস করতে পারে, বায়োসিনথেসিসে টেক পার্ট করতে পারে, as well as কার্বোহাইড্রেট কে ব্রেক ডাউন করলে আমরা এনার্জিও গ্যাদার করতে পারি। So both way possible, because metabolism we know it is a two type process, anabolism and catabolism. Anabolism এ সিনথেসিস হবে, catabolism এ এনার্জি প্রোডাকশন হবে। So both way তে মুভ করতে পারে কার্বন সোর্স। ক্লিয়ার? চলো নেক্সট যাই। নাম্বার 3, নাইট্রোজেন সোর্স। একটু আগে বলে এসেছি নাইট্রোজেনের রিকোয়ারমেন্ট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অল ওভার জায়গায় তোমার নাইট্রোজেন থাকবে। ওকে, সো নাইট্রোজেন সোর্স মেইনলি দেওয়া হয়েছে প্রোটিন হাইড্রোলাইজেড, contain protein hydrolysates which act as a source of nitrogen, and protein hydrolysate মধ্যে আমরা কমনলি যেগুলো ইউজ করি নাইট্রোজেন সোর্স হিসেবে, নাম্বার 1 থাকবে হচ্ছে পেপটোন। ইউজ করেছো কি করোনি? নাম্বার 2 আর কি করা যেতে পারে? ট্রিপটোন ইউজ করা যেতে পারে। পেপটিক ডাইজেস্টেড ফর্ম ইউজ করা যেতে পারে, পেপটিক ডাইজেস্টেড, ট্রিপটিক ডাইজেস্টেড। ঠিক আছে, তো পেপটোন অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ পেপটোন? মানে কি বলছে? পেপটোনটা কি? প্রোটিন, কাঁচা প্রোটিন না মানে পুরো প্রোটিনের একটা বড় চেন। হোয়াট ইজ পেপটোন? ইউজ তো করেছো। তো পেপটোনের অ্যাকচুয়াল ফর্মটা কি? পেপটোনে কি থাকে? আনসার করো। স্যার পেপটোনে পেপটাইড বন্ড থাকে। আরে পেপটাইড বন্ড তো থাকবে, তো প্রোটিনে পেপটাইড বন্ড থাকবে না? বাট প্রোটিনটা কি লং ফরম্যাটে আছে না হাইড্রোলাইজড ফর্মে আছে? হ্যাঁ বলো, কেউ বলছিল কিছু। স্যার হাইড্রোলাইজড ফর্ম অফ পেপসিন। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কি দিয়ে করাবে হাইড্রোলাইসিস? ইস্ট এক্সট্রাক্ট আর একটা ফর্ম, ইস্ট এক্সট্রাক্ট প্রোটিন হাইড্রোলাইসিস আর একটা ফর্ম। ইস্ট এক্সট্রাক্টটা এখানে আমি ইনক্লুড করিনি, আমি জাস্ট পেপটোন ইনক্লুড করেছি বিকজ ইস্ট এক্সট্রাক্ট, বিফ এক্সট্রাক্ট এই দুটো মাল্টি ফাংশনে কাজ করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই পেপটোনকে অনলি নাইট্রোজেন সোর্সে রেখেছি। বিফ এক্সট্রাক্ট আর তোমার হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট, এটাকে আমরা নাইট্রোজেন সোর্স solely বলতে পারি না, এটা মাল্টি ফাংশন। একটু পরেই আসবো। তো পেপটোনের অরিজিনালিটি কি? পেপটোন হচ্ছে প্রোটিন হাইড্রোলাইজেড not only by the pepsin, is a collective of different proteases। ভালো করে বুঝে নেবে, ঠিক আছে?
কালেকটিভ অফ ডিফারেন্ট প্রোটিয়েজ, ওখানে পেপসিনও আছে, প্যাপাইনও আছে, ট্রিপসিনও আছে, অনেক টাইপ অফ আরো 3-4 রকমের তোমার এনজাইম সোর্স ইউজ করা হয় এন্ড প্রোটিনটাকে হাইড্রোলাইজেট করা হয়। ঠিক আছে, এনি প্রোটিন হতে পারে সেটা, ঠিক আছে, এনি প্রোটিন হতে পারে, সেই প্রোটিনটাকে হাইড্রোলাইজেট করব মাল্টি এনজাইম দিয়ে, প্রোটিয়েজ দিয়ে। দ্যাট টাইম যে হাইড্রোলাইসিসটা ক্রিয়েট করবে, সেই হাইড্রোলাইসিসের ফরম্যাটটাকে আমরা পাউডার ফর্মে নিয়ে চলে আসি, সেটা হচ্ছে তোমার পেপটন। ঠিক আছে, সো হোয়াট অ্যাবাউট ট্রিপটোন? পাশে লেখা আছে ট্রিপটোনটা কি হবে। পেপটন আর ট্রিপটনের মধ্যে ডিফারেন্সটা কি? আগে পেপটনটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পেপটন হচ্ছে মিক্সড, কোশ্চেন দেয় হোয়াট ইজ পেপটন, মিক্সড এনজাইমেটিক ডাইজেশন, এন্ড কোশ্চেন না দিলেও এগুলো তোমার প্র্যাকটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ভাইবার জন্য এগুলো ইউজ করছো। enzymatically digested of meat proteins, ভালো করে দেখো, কোনো আমি পেপসিন ডাইরেক্টলি লিখিনি, বিকজ এখানে নট অনলি পেপসিন, ভ্যারাইটি কাইন্ডস অফ প্রোটিয়েজেস আর টেক পার্ট ইনটু দ্য ডাইজেশন। সো পার্টিকুলার কোনো এনজাইম আমরা নিইনি, ঠিক আছে। সো মিক্সড এনজাইমেটিক্যালি ডাইজেস্টেড ফর্ম অফ দ্য মিট প্রোটিন, সো এখানে এনরিচ পেপটাইড থাকবে, রিচ ইন পেপটাইডস। প্রোটিনস আর পেপটাইডস এর মধ্যে ডিফারেন্স কোথায়? বায়োমলিকিউলস এ ভালো করে দেখবো, নেক্সট তোমার ইউনিটেই আছে, নেক্সট ইউনিট বলছি, নেক্সট সেমে আছে। প্রোটিনস আর পেপটাইডস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রোটিনস হচ্ছে লং চেন, ভেরি লং চেন অফ দ্য অ্যামিনো অ্যাসিড, and that could be more than 1000 amino acids are connected by the peptide bond to form a long chain structure that is protein, ঠিক আছে। পেপটাইড হচ্ছে একটু শর্ট, ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে 100 to 200 অ্যামিনো অ্যাসিড কানেক্টেড, দ্যাট মিন্স বাকি পোর্শনটা কাট হয়ে গেছে। কাট করেছে কিভাবে? এনজাইমেটিক্যালি কাট করেছে। তো যদি কোনো প্রোটিনকে আমরা প্রোটিয়েজ দিয়ে ট্রিটমেন্ট দিই, ইনিশিয়ালি যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার পেপটাইডস, ঠিক আছে। সেখানে যেহেতু মিক্স এনজাইম দিয়ে তোমার কাটিং হয়েছে, তো পেপটনসটা মিট প্রোটিনটা পেপটাইডসে কনভার্ট করেছে, এন্ড পেপটাইডসে কনভার্ট করার স্পেশাল রোল হচ্ছে ব্যাকটেরিয়া ইজিলি ওটাকে নিতে পারবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়া কি করতে হতো? প্রোটিনটাকে ভাঙতে হতো। তো অলরেডি আমরা ভেঙে দিয়েছি, ডাইজেস্ট করে দিয়েছি, তো ব্যাকটেরিয়ার ইজি ফরম্যাট আছে নাইট্রোজেন সোর্স, বোঝা যাচ্ছে। ট্রিপটোনটা কি? ট্রিপটোন হচ্ছে কেসিন প্রোটিন, এখানে পার্টিকুলার প্রোটিন, পার্টিকুলার এনজাইম। কেসিন প্রোটিন ডাইজেস্টেড উইথ ট্রিপটিক ডাইজেশন। কেসিন কোথায় থাকে? মিল্ক প্রোটিন। কেসিন প্রোটিন digested by trypsin, particular enzyme, particular protein। পেপটনে কিন্তু পার্টিকুলার প্রোটিন কোনো নেই, পার্টিকুলার এনজাইমও কিছু নেই, খেয়াল রেখো। পেপটিক ডাইজেস্টেড যেটা হচ্ছে প্রোটিন ডাইজেস্টেড বাই পেপসিন, এখানেও পার্টিকুলার এনজাইম ইউজ করব, প্রোটিন digested by পেপসিন। আর ট্রিপটিক ডাইজেস্টেড মানে হচ্ছে প্রোটিন ডাইজেস্টেড বাই ট্রিপসিন। So these are some common nitrogen source used in laboratory. Beet extract আর হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট নাইট্রোজেন সোর্স সোললি না, আরো কিছু ফাংশনে টেক পার্ট করে, দ্যাটস ওয়াই আমি সোল নাইট্রোজেন সোর্সে বিট এক্সট্রাক্ট আর ইস্ট এক্সট্রাক্টে রাখিনি। ক্লিয়ার? নাম্বার 3 পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয় এই জায়গাগুলো থেকে, পেপটন কি, ট্রিপটন কি, ডিফারেন্স। ওকে, আর কি অ্যাড করতে হবে কালচার মিডিয়াতে? গ্রোথ ফ্যাক্টর। যদি ফাস্টিডিয়াস গ্রোথ মানে ফাস্টিডিয়াস মাইক্রোবস প্রেজেন্ট থাকে, আমরা তো বেসিক রিকোয়ারমেন্টে রাখছি, সো গ্রোথ ফ্যাক্টর অ্যাড করে দেওয়া বেটার। নাম্বার 5, আর কি অ্যাড করব আমরা? ডিফারেন্ট সল্টস অ্যাড করব। সল্টস এর কাজ কি হবে? ওই যে ট্রেস এলিমেন্ট গুলো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই যে ট্রেস এলিমেন্ট গুলো যেগুলো বেরোচ্ছে, সেগুলো সল্ট প্রোভাইড করবে, ঠিক আছে।
নর্মালি কি কি সল্ট নেওয়া হয় দেখো, ক্যালসিয়াম পিএইচ তো ক্লোরাইড। মেনটেন করবে। হ্যাঁ করে। আলাদা করে আমরা পিএইচ স্টেবিলাইজার দিতে পারি, যেটা আমরা নেক্সট পয়েন্টে লিখছি। নাম্বার 6 বাফার। কিছু সল্ট আছে নিজেরাই বাফারে অ্যাক্টিভিটি শো করে, আর আদারওয়াইজ আমরা বাফার আলাদা এলিমেন্ট মানে আলাদা সাবস্টেন্স অ্যাড করতে পারি। বাফারের ফাংশন কি? বাফারের ফাংশন হচ্ছে পিএইচ এর চেঞ্জ কে প্রোটেক্ট করা। ইয়েস, পিএইচ এর চেঞ্জ কে প্রোটেক্ট করা এন্ড একটা পার্টিকুলার পিএইচ এ রেগুলেট করা মিডিয়াটাকে। আদারওয়াইজ কি হবে, পিএইচ এর আপ ডাউনে যেটা হয় ব্যাকটেরিয়াল গ্রোথ হ্যাম্পার হয়। তো বাফার অ্যাড করতে হয়। নাম্বার 7, যদি মিডিয়া আমি সলিড চাই তাহলে অবভিয়াসলি সলিডিফাইং এজেন্ট। and that is agar। তো যে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ পারপাসে আমরা জেনারেল পারপাসে এই কম্পোনেন্ট গুলো তো মাস্ট অ্যাডিশন করতেই হবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়া গ্রোথ পসিবল নয়। ওয়াটার, কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স, গ্রোথ ফ্যাক্টর, সল্টস, বাফার এন্ড সলিডিফাইং এজেন্ট। এটা অপশনাল। সলিডিফাইং এজেন্ট যদি আমরা সলিড মিডিয়া চাই, দ্যাট টাইম অনলি। ঠিক আছে, কালচার মিডিয়া প্রিপারেশন রিকোয়ারমেন্ট ডান। কালচার মিডিয়া প্রিপারেশন সবাই করেছো? বলো কেউ, যারা হাতে করেছো বা যারা দেখেছো তাদের মধ্যে থেকে কেউ কালচার মিডিয়া কি করে প্রিপেয়ার করা হয়? নিউট্রিয়েন্ট ব্রথ নিশ্চয়ই বানিয়েছো ল্যাবে, নিউট্রিয়েন্ট অ্যাগার বানিয়েছো বা দেখেছো। স্টেপ বাই স্টেপ কালচার মিডিয়া প্রিপারেশন কি করবে ফার্স্ট? স্যার যেটা যতটা নেওয়া দরকার সেটা আগে নেব, ওজন করে। নেবো মানে কিভাবে নেবে? হাত দিয়ে যে যতটা খুশি তুলে নেবে নাকি? না না, একটা পাতলা কাগজ রাখবো যেটার কোনো ওয়েট থাকবে না, তারপর সেটার উপর ওই কেন আমি যদি পাতলা কাগজ না পাই, আমি অন্য কিছু নিতে পারি না? আমি কেয়ার বাটনটা আছে কি করতে, ওয়েইং মেশিনে। ওটা তো মাপ থেকে জিরো করে দেয়। তো যে কোনো তুমি পাতলা কাগজই নিতে হবে এমন কোনো কথা নেই, তুমি কোনো মেটালও নিতে পারো ওর মধ্যে বা কোনো প্লাস্টিক অবজেক্টও নিতে পারো, বাট যেটা ওয়েট আসবে সেটাকে টেয়ার করে দাও, মানে জিরোতে নেমে আসবে। এবার তুমি ওয়েট করো। হ্যাঁ, ওয়েট করলে দেন স্যার প্রথমে আর স্যার কি নিউট্রন কনিক্যালে অ্যাড করব, তারপরে ওয়াটার দিব স্যার, তারপরে ওইটাকে স্টেরিলাইজেশন করার জন্য স্যার ইয়েতে রাখবো, অটোক্লেভে। হুম, তারপর অটোক্লেভ করলে অটোক্লেভ হয়ে যাওয়ার পর স্যার ওইটা বার করব। তারপরে যে মেথডে করব এবার, যদি 4 প্লেট করি তাহলে কোনো পেট্রি ডিশে মিডিয়াটা নিব, মানে যদি আমার সলিডিফাইং এজেন্ট দরকার হয় তাহলে সলিডিফাইং এজেন্ট অ্যাড করব, দেন মিডিয়াটা পেট্রি ডিশে পোর করব, তারপরে ওইটা ওয়ার্কে ইউজ করব। তার মানে যখন তুমি ওয়েট করছো, ওয়েটের একটা পার্টিকুলার মাপ আছে, মানে এভরি মিডিয়া ন্যাচারাল, তুমি নিউট্রিয়েন্ট ব্রথ বানাও কি লুরিয়া ব্রথ বানাও কি আদার তোমার ম্যাককন কি আগার বানাও, যাই বানাও একটা পার্টিকুলার রেঞ্জে মানে পার্টিকুলার একটা মাপ দিয়ে দেয় যে এটা এত পার্সেন্ট নিতে হবে, এটা এত পার্সেন্ট নিতে হবে। তো ওয়েটটা ভেরি ইম্পর্টেন্ট। বাকি স্টেপ গুলো তো 1 বাই 1 চলবে। সো ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েট ক্যালকুলেশনটা। ঠিক আছে, তো মিডিয়া প্রিপারেশনের টাইমে এখানেই ভুলটা হয়। যদি তুমি ভুলভাল ওয়েট করো, মানে রিকোয়ারমেন্টে যদি ভুল ওয়েট করে নাও কম্পোনেন্টস এ, দেন তোমার মিডিয়া চেঞ্জ হয়ে যাবে এন্ড ব্যাকটেরিয়া গ্রোথ কিন্তু প্রবলেম আসবে, হ্যাম্পার আসবে। ইদার কম পাবে নিউট্রিয়েন্ট অর বেশি পাবে, সো বোথ কেসে প্রবলেম চলে আসবে। ঠিক আছে, সো ওয়েট ইজ ভেরি ক্রিটিক্যাল। ঠিক আছে, মিডিয়া প্রিপারেশনের টাইমে। সো মিডিয়া প্রিপারেশন এমএসসি স্টুডেন্ট গুলো এখনো ভুল করে। ঠিক আছে, তোমরা তো করছো প্র্যাকটিক্যাল, কজন করেছো হাতে জানি না, এমএসসি স্টুডেন্ট গুলো ভুলভাল করে অ্যান্ড ইভেন এরা প্রচুর প্রবলেম ফেস করে ডিউরিং যখন রিসার্চে। তো মিডিয়া প্রিপারেশনের আমি দুটো ক্যালকুলেশন বলবো। ডিউরিং ওয়েট কতটা নেবে তুমি, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তো কিভাবে করতে হয় সেটাও আমি বলবো। তো মিডিয়া প্রিপারেশনে ওয়েট করার পর মানে ওয়েটটা কতটা নেব সেটার ক্যালকুলেশন আছে। ঠিক আছে,
অ্যান্ড তোমাকে তো এটা কলেজ জাস্ট এখন বলে দিচ্ছে এটা 3 গ্রাম নাও, ওটা 5 গ্রাম নাও, কি ওটা 10 গ্রাম নাও, এখন তো বলে দিচ্ছে কলেজ। বাট আলটিমেটলি অ্যাট দি এন্ড যখন তুমি নিজে কাজ করবে তখন তার বলে দেবে না, তখন তুমি কি করে করবে? তো এখনই শিখে রাখো, যেটা তোমার ইন ফিউচার যতদিন তুমি মাইক্রোবায়োলজি রিলেটেড থাকবে মানে টাচে থাকবে ততদিন তোমাকে কিছু না কিছু ভাবে তোমার কাজে লাগবে। ঠিক আছে, দুটো ক্যালকুলেশন দেখাবো, আর এই দুটো ক্যালকুলেশন তোমার মাইক্রোবায়োলজি ফিল্ডে যতদিন তুমি থাকবে কাজে লেগে যাবে। তো ভালো করে এখনই শিখে রাখো। তো কালচার মিডিয়া প্রিপারেশন, আগে একটা ফ্লো চার্ট করে নি, অলরেডি অনেকেই বলছিল ট্রাই করছিল কোনটার পর কোনটা হয়, তারপর দুটো ক্যালকুলেশন নিয়ে আমি লাস্টে ডিসকাস করছি প্রিপারেশন। নাম্বার 1, weigh and measure particular nutrients, which is very very critical weigh measure করাটা। নাম্বার 2, আফটার ওয়িং হয়ে যাওয়ার পর ওটাই মেনলি দেখার, এই টাইমেই বলে হচ্ছে দেখে নাও কিভাবে ওয়ে করতে হয়, ওয়ে করার একটা নিয়ম আছে, রুল আছে, এন্ড কতটা ওয়ে করব সেটার একটা ক্যালকুলেশন আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার ডিসলভ করা ম্যাটেরিয়াল গুলোকে, dissolving in distilled water, followed by sterilize in autoclave, অটোক্লেভে স্টেরিলাইজ করো যাতে কোনো মাইক্রোবস প্রেজেন্ট না থাকে। নাম্বার 4, আফটার স্টেরিলাইজেশন সেটাকে কুল ডাউন করো, and during that time যদি কোনো হিট ল্যাবাইল সাবস্টেন্স থাকে, দ্যাট মিন্স কোনো ভিটামিন যেটা তোমার হিট ল্যাবাইল, কোনো ইয়ে দেবে তুমি প্রোটিন দেবে যেটা হচ্ছে হিট ল্যাবাইল, তো হিট ল্যাবাইল মানে হচ্ছে হিট সেন্সিটিভ সাবস্টেন্স থাকে, দেন তুমি অ্যাড করো। বিফোর অ্যাড করলে প্রবলেম কি, ডিউরিং অটোক্লেভ 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওঠে, ডিস্ট্রয় করে দেবে। ঠিক আছে, তাহলে নাম্বার 5 এ যাবে হচ্ছে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল, তাহলে আফটার কুল ডাউন আমাকে অ্যাড করতে হবে, আফটার কুলিং অ্যাডিং হিট সেন্সিটিভ কম্পোনেন্ট। মেনলি অ্যান্টিবায়োটিক্স হয়, অ্যান্টিবায়োটিক্স তো নর্মালি ব্যাকটেরিয়া কালচারে ইউজ করবে না, ফাঙ্গাল গ্রোথের টাইমে বা আদার সেল গ্রোথের টাইমে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তো এটা হিট সেন্সিটিভ। ওকে, ভিটামিনস হিট সেন্সিটিভ, তো এগুলো অ্যাডিশন আফটার কুল ডাউন করা হবে। তো তুমি বলবে স্যার একে তো স্টেরিলাইজ করা হলো না, অ্যান্টিবায়োটিক ভিটামিন এগুলো তো স্টেরিলাইজ করা হলো না, এগুলো কিভাবে স্টেরিলাইজ হবে স্যার, এগুলোর মধ্যে তো মাইক্রোব থাকতে পারে, তখন তো আমার কন্টামিনেশন চলে আসবে। তাহলে এটাকে আমি অটোক্লেভ করবো না, এটাকে অন্যভাবে স্টেরিলাইজ করবো। তোমাদের এই চ্যাপ্টারই শেষের দিকে আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেথড অফ ব্যাকটেরিয়াল কন্ট্রোল, গ্রোথ কন্ট্রোল, তো ওখানে আমি বলে দেবো যে হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালস গুলোকে কিভাবে স্টেরিলাইজ করা হয়। ওকে, নেক্সট চলো। স্যার ড্রাই হিট দিয়ে, বাহ, সেটা একই করলে, ড্রাই হিট মানে টেম্পারেচার বাড়িয়ে দিলে তো ডিগ্রেড করে যাবে, ড্রাই হিট হবে না। টেম্পারেচার সেন্সিটিভ কম্পোনেন্টে ড্রাই হিট কি করে দেবে? আফটার দ্যাট এটাকে আমরা প্লেটিং করব and allow to solidify. Flowchart of media preparation, critical বলেছি এই জায়গাটা, weigh and measure of particular nutrients। তো এই জায়গা থেকে দুটো ক্যালকুলেশন বলবো, এটা হয়ে গেছে সবার, হয়েছে তো? চলো ফার্স্টে সিম্পল থেকে আসি, তারপরে একটু ক্রিটিক্যালে যাই।
তো যারা দেখোনি, প্র্যাকটিক্যাল করোনি বা করোনি, এরাও বুঝে যাবে। ধরো তোমাকে বলছে 2% agar 1000 ml প্রিপেয়ার করতে হবে। কতটা নেবে, কত গ্রাম অফ অ্যাগার নেবে, তুমি কত গ্রাম ওয়েট করবে? যদি কোনো নিউট্রিয়েন্ট কম্পোজিশনে লেখা থাকে এরকম 2% অ্যাগার বা 2% ক্যালসিয়াম ক্লোরাইড বা এরকম জাস্ট লেখা আছে, আমি অ্যাগার নিয়ে বলেছি, পার্সেন্টেজে দেওয়া আছে। তো 2% অ্যাগারকে তুমি 1000 ml এ প্রিপেয়ার করতে হবে, কত গ্রাম তুমি ওয়েট করবে? 20 গ্রাম। বাকিরা বলবে। দেখো এগুলো খুব বেসিক, আর প্রত্যেকে এগুলো নিয়ে প্রবলেম ফেস করে। আর এগুলো তুমি যদি একটা এমএসসি লেভেলে গিয়ে যদি এইগুলো হাতড়াও যে স্যার পাচ্ছি না, বুঝতে পারছি না, তাহলে তাকে কি করা উচিত? এগুলো এখান থেকে জেনে আসো। আমি একটা 1000 ml মিডিয়া প্রিপেয়ার করব, যেখানে নিউট্রিয়েন্ট কম্পোজিশনে 2% অ্যাগার দিতে হবে বলছে, তো কত গ্রাম ওয়েট করব? 2/1000। স্যার 20। আচ্ছা শুনলাম, শুনে নিয়েছি অনেকের আনসার। আচ্ছা 2% মানে কি? 2% মানে হচ্ছে 100 ml এ কত গ্রাম দেবো? 2 গ্রাম। ঠিক আছে, যে পার্সেন্টেজ মানে হচ্ছে 100 এ হয় অলওয়েজ, তার মানে হচ্ছে 100 ml এর মধ্যে আমাকে অ্যাড করতে বলছে 2 গ্রাম। তো আমাকে প্রিপেয়ার করতে হবে 1000 ml। কত অ্যাড করব? 2 × 10 20 গ্রাম। সো এরকম যত যেরকম ভাবে যা খুশি পার্সেন্টেজ দিক না কেন, আমি এবার ক্যালকুলেট করতে পারবো কতটা ওয়েট করতে হবে। একদম বেসিক জিনিস, বোঝা গেল? চলো এবার নেক্সট আর একটু ক্রিটিক্যাল। নাম্বার 2, তোমাকে বলেছে 1 মোলার, আচ্ছা আর একটু ইয়ে দিই, 0.5 মোলার NaCl 1 লিটার প্রিপেয়ার করতে। কত গ্রাম NaCl নেবে বলো? এই ধরনের প্রবলেমের মাল্টিপল টাইম আসবে তোমার লাইফে যদি মাইক্রোবায়োলজি ফিল্ডে থাকে, যে যখনই কোনো কিছু বানাবে বা ইয়ে করবে এই ধরনের জিনিস আসবে। কি বলেছে তোমাকে? 0.5 মোলার NaCl বানাতে হবে 1 লিটার সলিউশনের মধ্যে, কত গ্রাম NaCl তুলবে? হ্যাঁ কি বলছিলে কেউ? না স্যার, আমি আমার পার্সেন্টেজ ভেবে। না পার্সেন্টেজ নয়, মোলার। স্যার হ্যাঁ স্যার হাফ মোলার ওয়েটটা নিতে হবে আর কি NaCl এর আর কি। হাফ মোলার কিরকম ভাবে নেবে? মানে NaCl এর যতটা আর কি মলিকুলার ওয়েট হবে তার হাফটা নিতে হবে, কারণ 1 মোল মানে হচ্ছে 1 মোলে 1 লিটারে 1 মোল আছে, তা হাফ 0.5 মোলার মানে ওর হাফ মোলটা নিতে হবে আর কি, হাফ মলিকুলার ওয়েটটা নিতে হবে। হ্যাঁ ঠিকই আছো। এবার যদি আরেকটু আমি ঘুরিয়ে দিই জিনিসটাকে, তোমার 0.5 মোলার 200 ml, এবার বলতে পারবে? আগেরটা আমি করবো, যারা পারোনি দাঁড়াও, ও একজন আনসার দিল বলে বললাম, ও তো একটা মুখে মুখে আনসার করে দিয়েছে, যেহেতু সিম্পল দিয়েছিলাম। এবার দেখো আর একটু কঠিন দিয়ে দিয়েছি। তো মুখে মুখে বা এই জিনিসটাকে এইভাবে মনে না রেখে আমি বলবো একটা ফর্মুলা মাথায় সারা জীবনের মধ্যে ঢুকিয়ে নাও, এন্ড তোমার যত রকম কমপ্লিকেশন দিক, এখানে 200 ml দিক, 2 ml দিক, 10 ml দিক, যা খুশি দিক, তুমি আনসার বের করে দিতে পারবে, এন্ড তুমি অ্যাকিউরেটলি ওটা মেজার করবে। কিভাবে সেটা দেখে নাও। আগেরটা ধরে বলি, ঠিক আছে? আগেরটা ভেরি সিম্পল ছিল, এটা 29 গ্রাম অ্যান্সার হবে। দেখে নিচ্ছি আমি, করতে হবে আমাকে। কিভাবে করতে হবে দেখে নাও। মোলারিটির ফর্মুলা মাথায় রাখবো আমি, মোলারিটি ইকুয়ালস টু মোলস পার লিটার। মোলারিটি ইকুয়ালস টু মোলস পার লিটার মাথায় রাখবো। ওকে,
আর একটা ফর্মুলা মাথায় রাখবো, দ্যাট ইজ মোল। মোলস ইকুয়ালস টু কি, ওয়েট ইন গ্রাম বাই মলিকিউলার ওয়েট। ঠিক আছে, তাহলে মোলারিটির জায়গায় আমি যদি মোলের জায়গায় যদি এই জায়গাটা পুট করি, দেন কি দাঁড়াবে, ওয়েট ইন গ্রাম বাই মলিকিউলার ওয়েট ইনটু 1/লিটার। এটা সারা জীবন মনে রাখো, দেখবে কোনো ক্যালকুলেশন আটকাচ্ছে না। ঠিক আছে, এবার দেখো আমাকে কি কি যা লাগবে। আমাকে বলেছে 0.5 মোলার NaCl প্রিপেয়ার করতে 1 লিটার সলিউশনের মধ্যে, আর মলিকিউলার ওয়েট এটা তোমাকে জানতে হবে। কিভাবে জানবে, তোমাকে কোনো মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট যেটা প্রিপেয়ার করবে সেটাকে নিয়ে আসো, ওই বটলটা নিয়ে আসো, বটলটাকে একটু ব্যাকে যাও, লেভেলিং এ যাও, ক্লিয়ার মলিকুলার ওয়েট লেখা থাকে, প্রত্যেকটা জিনিসের মলিকুলার ওয়েট ওই বটলের পিছনে লেভেলে লেখা থাকে। তো তোমার কাজ হচ্ছে মনে রাখার কোনো দরকার নেই, ব্যাকে গিয়ে মলিকুলার ওয়েটটা চেক করে নেওয়া। এখানে যেহেতু NaCl দিয়েছি, সবাই জানে NaCl এর মলিকুলার ওয়েট 58.5 এরকম সামথিং আছে। তো আরো যদি কমপ্লেক্স কিছু থাকে সেটার বটলে লেবেলিং এ দেওয়া থাকে। ঠিক আছে, মলিকুলার ওয়েট অল টাইম প্রোভাইডেড করা থাকে যে কনস্টিটিউয়েন্টটা তুমি বানাবে। ওকে, তাহলে এখানে আমি পুট করতে থাকি, আমার ওয়েটিং গ্রাম কতটা নেব আমি বের করে নিতে পারবো আরামসে। মোলারিটি কত দিয়েছে 0.5 গ্রাম বার করতে হবে, মলিকুলার ওয়েট 58.5, কত লিটার বানাতে হবে আমাকে, 1 লিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে গ্রাম বের করে নাও, 0.5 ইন্টু 58.5 যেটা আসবে তোমার ক্যালকুলেশন। তো এই জায়গাটা যদি আমি মাথায় রাখি, আমাকে মনে রাখার ওই যে মনে মনে যেটা তুমি ইউনিটারি মেথডে বার করছো না, যখন একটু কমপ্লেক্স চলে আসবে, এটা তো 1 লিটারে দিয়েছিলাম, যখন এটা 10 ml 20 ml 100 ml 200 ml, তখন তুমি আর ওই ইউনিটারি মেথড আনতে পারবে না। তো বেটার মনে রাখো এই রিলেশন দুটো, এই রিলেশন দুটো তুমি যদি মনে রাখতে পারো, এনি প্রবলেম তোমার সলভ হয়ে যাবে যে কোনো মিডিয়া প্রিপারেশনের টাইম। এখন তো তোমাকে কলেজ বলে দিচ্ছে বলে তুমি ওয়েট করে নিয়ে চলে আসছো, বাট আলটিমেটলি ইন ফিউচার তোমাকে নিজেকে ওয়েট বার করতে হবে, কতটা আমি ওয়েট করব। ঠিক আছে, তাহলে এরকম যদি সিচুয়েশন থাকে, আমরা এই ফর্মুলা ফেলবো, কত গ্রাম ওয়েট করতে হবে আরামসে পেয়ে যাবো। এবার এখানে যা খুশি দিক, এটা 0.5 এর জায়গায় 0.25 দিক, 0.1 দিক, 1 লিটারের জায়গায় যা খুশি দিক, আমি লিটারকে দেন ml এ কনভার্ট করবো। এখানে যদি 500 ml বলে, তাহলে লিটারে কনভার্ট করে না 0.5 ml 0.5 লিটার, তো 0.5 লিটার এখানে বসাবো। ঠিক আছে, 0.2 লিটার বসাবো। তো এই রেসপেক্টে আমি ক্যালকুলেশন করে যাব, জাস্ট একটা ফর্মুলা মাথায় রেখে অল টাইম তোমার কাজ চলে যাবে, অল টাইম। ওকে, এটা ছিল হচ্ছে সলিড তোমার প্রিপারেশনের টাইম, এগুলো সব সলিড ফর্মে আছে, দ্যাটস ওয়াই তুমি ওয়েট করতে পারছো, আদারওয়াইজ তুমি কি করে ওয়েট করবে। যদি লিকুইড ফর্মে থাকে দেন তুমি কি করবে, নেক্সট কোশ্চেনে আসছে। লিকুইড ফর্মে যদি তোমাকে দেওয়া থাকে, এটা তো সলিড ফর্মে আছে ওয়েট করে বার করে দিচ্ছ, যদি লিকুইড ফর্মে থাকে দেন তুমি কতটা কি তুলবে সেটার একটা ক্যালকুলেশন দেখো। তো এই তিনটে তোমার সারা জীবন কাজে লাগবে। নাম্বার 3, যখনই লিকুইড দেওয়া থাকে তখন একটা স্টক দেওয়া থাকে, স্টক কনসেন্ট্রেশন দেওয়া দিয়েছে তোমাকে, NaCl এরই বলছি, 10 গ্রাম পার ml, 10 গ্রাম পার লিটার, সহজে দিচ্ছি স্টক কনসেন্ট্রেশন। তোমাকে বানাতে হবে রিকোয়ার্ড কনসেন্ট্রেশন 1 গ্রাম পার লিটার। ঠিক আছে, তুমি কত ml এর মধ্যে বানাবে, তোমাকে বলে দিয়েছে ভলিউমটা, বলেছে তোমাকে বানাও 1000 ml এর মধ্যে, মানে 1 লিটারের মধ্যে। তাহলে তুমি এই স্টক থেকে কত ml NaCl নেবে, ml NaCl ফ্রম স্টক। কেসটা বুঝতে পেরেছো কি দেওয়া আছে, লিকুইড ফর্মে দেওয়া আছে, একটা কনসেন্ট্রেশন দেওয়া দিয়ে দিয়েছে তোমাকে, স্টক কনসেন্ট্রেশন 10 গ্রাম পার লিটার দেওয়া আছে। ওকে, তোমাকে বানাতে বলেছে 10 গ্রাম পার লিটার লাগবে না, আমার লাগবে 1 গ্রাম পার লিটার। ঠিক আছে, কত ml বানাতে বলেছে তোমাকে, 1000 ml বানাতে বলেছে। তো কি করে নেবে, কতটা নেবে, কি করবে,
কেউ আইডিয়া দেবে না করে দেবো? স্যার এই সিরিয়াল ডাইলুশনের মতো কিছু একটা করতে হবে। না গো, সিরিয়াল ডাইলুশন করে কিছু পাবে না এখানে। এখানে পপুলার ফর্মুলা লাগাও, যেটার নাম হচ্ছে এটা, ঠিক আছে? পপুলার ফর্মুলা লাগাও, তোমার বেরিয়ে যাবে। V1 হচ্ছে স্টক অফ ভলিউম, ভলিউম থেকে কতটা, যেটা আমাকে চাইছে, ঠিক আছে? মানে স্টক থেকে কত ভলিউম তুমি তুলবে, V1 ইজ দ্য দ্যাট। S1 মানে হচ্ছে স্টকের কনসেন্ট্রেশন, স্টকের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে? গুড। V2 হচ্ছে ভলিউম, রিকোয়ার্ড ভলিউম, যেটা বানাচ্ছি আমি 1000 ml। S2 মানে হচ্ছে তোমার স্টক কনসেন্ট্রেশন, কত রাখতে চাও তুমি, আরামসে বেরিয়ে যাবে। কত ml তুলবো আমি এই জায়গা থেকে? 100 ml তুমি যদি তোলো তাহলে এইটা রিচ করে যাবে। 100 ml যদি তোলো তাহলে তোমার 1 গ্রাম পার লিটার রিচ করবে। তাহলে স্টক যেটা দিয়েছে তোমাকে, স্টক থেকে 100 ml যদি তুলে নাও তাহলে তোমার কনসেন্ট্রেশন চলে আসবে 1 গ্রাম পার লিটার। এই তিনটে জিনিস মাথায় রেখো মিডিয়া প্রিপারেশনের টাইমে, আর কোনো প্রবলেম হবে না। যা খুশি বানাতে দিক তুমি বানিও, যেভাবে দিক, লিকুইড ফর্মে দিক, সলিড ফর্মে দিক। সলিড ফর্মে হলে ওয়েট করতে হয়, আর লিকুইড ফর্মে হলে একটা স্টক কনসেন্ট্রেশন দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে রিকোয়ার্ড কনসেন্ট্রেশন বার করে দিতে হবে। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। অল ক্লিয়ার? তাহলে আমরা মাথায় রাখবো হচ্ছে ওই মোলারিটি মোলস এর ফর্মুলাটা, এনি কোশ্চেন আমি বের করে দিতে পারবো কত গ্রাম লাগবে। আর মনে রাখবো হচ্ছে V1S1 V2S2, এখান থেকে আমি বার করতে পারবো স্টক দিয়ে দিলে সেখানে রিকোয়ার্ড ভলিউম কতটা লাগবে স্টক থেকে তুলবে, ঠিক আছে? চলো, সো মিডিয়া প্রিপারেশন ডান। আমরা ছিলাম হচ্ছে কালচার টাইপে, কালচার মিডিয়া টাইপ, কালচার মিডিয়া টাইপ। ফার্স্ট আমরা টাইপিং করেছিলাম বেসড অন ফিজিক্যাল নেচার, physical nature, and we classified into 3 categories: solid, liquid, semi solid. তো ফার্স্ট একটাই আসি, লিকুইড মিডিয়া। নাম্বার 1, liquid media. Liquid media sometimes it represent as broth. Liquid media কে আমরা broth বলি, represent as broths. In liquid media solidifying তোমার যেটা আছে এজেন্ট, এটা অ্যাবসেন্ট থাকে, বাদ বাকি অ্যাজ ইট ইজ সেম। অ্যাবসেন্ট, ওকে। লিকুইড মিডিয়াতে ইউনিফর্ম গ্রো হয়, ব্যাকটেরিয়া গ্রো ইউনিফর্মলি, অ্যাডভান্টেজ এটা। Bacteria grow uniformly and producing turbidity. মানে কি হয় দেখেছো তো, লিকুইড মিডিয়া দেখেছো তো, লিকুইড মিডিয়া যখন স্টার্টিং এ থাকে যখন ক্লিয়ার থাকে, ঠিক আছে, একদম ক্লিয়ার সলিউশন থাকে, বাট যখন ব্যাকটেরিয়া গ্রো করে যায় তখন কি হয়ে যায়, হেজি হয়ে যায় না জিনিসটা, ওটাকে বলে টার্বিড, ঠিক আছে? এই টার্বিড কতটা হয়েছে এটাকে মেজার করা যায়। আমি জানি না তোমরা প্র্যাকটিক্যালি এখন অব্দি দেখেছো কিনা স্পেকট্রোফটোমিটার, যদি দেখে থাকো তো ভালো, আদারওয়াইজ হ্যাঁ, আদারওয়াইজ তোমার প্র্যাকটিক্যাল করবে, সেমিস্টার 3 বা 4 আছে এটা, ঠিক আছে? তো স্পেকট্রোফটোমিটার দিয়ে এই টার্বিডিটি কতটা হচ্ছে অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? এখানে বিয়ার্ট ল্যাম্বার্টস ল একটা আছে, কাজে লাগে, যেখান থেকে তুমি টার্বিডিটি ক্যালকুলেট করতে পারবে। সো এই হচ্ছে তোমার লিকুইড মিডিয়া পারপাস। এক্সাম্পল অফ দ্য নিউক্লিক তোমার লিকুইড মিডিয়ার এক্সাম্পল, আমরা নিউট্রিয়েন্ট ব্রথ দিতে পারি, মোস্ট কমন,
লুরিয়া ব্রথ, সেকেন্ড ফিজিক্যাল নেচারটা হচ্ছে সলিড, সলিড মিডিয়া। জাস্ট ইনক্লুশন কি করব আমি, সলিডিফাইং এজেন্ট, বাদ বাকি রিকোয়ারমেন্ট সেম থাকবে, অনলি এক্সট্রা অ্যাডিশনাল এলিমেন্ট হচ্ছে সলিডিফাইং এজেন্ট। solidified by addition of gelling agent। তো অল টাইম আমরা বলি বারবার অ্যাগার বেটার, অ্যাগার বেটার, তো অ্যাগার এখানেও বেটার, অনেকবার রিজন দিয়ে দিয়েছি। অ্যাগার ইউটিলাইজিং অ্যাজ সলিডিফাইং এজেন্ট over gelatin and other things, popularly used as solidifying agent। এটা থিওরিরও কোশ্চেন প্লাস প্র্যাকটিক্যালেরও কোশ্চেন। আফটার ক্লাস আমাকে আনসার করবে অ্যাগারের কম্পোজিশন এন্ড অ্যাগারের সোর্স কোথা থেকে পাওয়া যায়, আফটার ক্লাস বলবে। সবাই জানো, আমি জানি, প্র্যাকটিক্যালে সবাই শুনেছো বা কোশ্চেন কেউ করেছে, তো আমাকে আলটিমেটলি আফটার ক্লাস বলবে। সো অ্যাগার জেনারেলি ইউজড অ্যাজ এ সলিডিফাইং এজেন্ট। নর্মালি অ্যাগারের পার্সেন্টেজ দেওয়া হয় 1 to 2% and most commonly used হয় হচ্ছে 1.5, most commonly used 1.5%। এবার আমাকে বলো why 2%, এর থেকে বেশি নিলে কি প্রবলেম হবে, আর এর থেকে কম নিলেই বা কি প্রবলেম হবে। কম নিলে সেটা আমরা আসছি আর একটা ফর্মে, যেটা হচ্ছে তোমার সেমি সলিড। বেশি নিলে কি ফর্ম হবে, why 2% is the limited, why not 2.5, 3, 4, 5 etc। বেশি নিলে বেশি শক্ত হয়ে যাবে, তাতে প্রবলেম কি, সেলগুলোকে তাহলে মানে মেরে ফেলবে। সেল মেরে দেবে কি করে, চাপ দেবে নাকি? হ্যাঁ, আরে এই প্রেসার সেল আরামসে নিতে পারবে। আমরা বলেছি আলটিমেট লিমিট অফ দা অ্যাগার পার্সেন্টেজ ইজ 2%, ওভার 2% ন্যাচারালি ইউজই হয় না। প্রবলেম কি হবে, যদি আমরা 3% অ্যাগার ইউজ করি কি প্রবলেম হবে, করে দেখেছো প্র্যাকটিক্যাল, করতে তো দেবে না। 5% অ্যাগার ইউজ করছি কি হবে, কি হতে পারে, জেনারেল আইডিয়া কি বলো? একজন বলেছে শক্ত হয়ে যাবে, এবং সেখানে নাকি ব্যাকটেরিয়া চাপ খেয়ে মরে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, মানে ওই যে অসমোসিস হয়ে মানে ওই ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, পয়েন্টে আসো, এবার পয়েন্টে আসো। আর একজন কি বলছো, আর একজন কিছু একটা বলছিল, বলো। সলিডিফাইং টাইমটা স্যার হ্যাম্পার হবে কি, মানে তাড়াতাড়ি হবে, তা তোমার তো সুবিধা। বাড়িতে তোমার কলিং আছে, ডাকছে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারো কলেজ থেকে, হোক না তাড়াতাড়ি সলিডিফাইং এজেন্ট। যদি 3% নাও, ইয়েস তাড়াতাড়ি সলিড হবে, তো তোমারই তো ভালো, তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল শেষ হবে, আমি বাড়ি যাবো। স্যার না স্যার, মানে যদি একটু কি বলে পেট্রিটিসে ঢালতে দেরি হয়, তখন তার আগে যদি সলিডিফাইং হতে শুরু করে, তাহলে তো আমরা কাজই করতে পারবো না। তা তুমি টেকনিক্যালি ওটা ভাবছো কেন, তুমি সুন্দরভাবে ঢেলে দিয়েছো বাবু, মানে পেট্রিটিস অটোক্লেভ থেকে বেরিয়েছে, বেরোনোর পরে তুমি ঢেলে দিয়েছো, এটা ইস্যু নয়। ইস্যুটা যেটা বলছিল একটু কানে এলো আমার, কেউ একজন বলছিল দ্যাট ইজ ময়েশ্চার এফেক্ট। যত তুমি পার্সেন্টেজ বাড়াবে কি হতে থাকবে, অ্যাগার গুলোর মধ্যে বন্ডিং অনেক বেড়ে যাবে, টাফ হবে, এন্ড জিনিসটা ভেরি হার্ড হয়ে যাবে। তো ব্যাকটেরিয়া আলটিমেটলি কি হবে, তোমার ময়েশ্চার পাবে না, কারণ ইন্টারলক যদি হয়ে যায় ওর মধ্যে ওয়াটার ঢুকতে চাইবে না, ঠিক আছে। টাইট যদি ওরা বন্ড করে নেয় তাহলে ওয়াটার পাবে না, তো ময়েশ্চার কম পাবে, আর ময়েশ্চার মিন্স ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য। অলরেডি আমি বলে দিয়েছি হাইড্রোজেন ওয়াটার ইজ এসেনশিয়াল। তো যদি ওয়াটার না পায় একটা সেল গ্রো করবে কিভাবে, ঠিক আছে। এটা একটা ফার্স্ট প্রবলেম এন্ড মেন ইস্যু। ওভার 2% কেন ইউজ হয় না, কোশ্চেন দিতেই পারে, টেকনিক্যাল কোশ্চেন। নাম্বার 2, এবং ভাইবারও কোশ্চেন। নাম্বার 2, যদি তুমি
2% এর মোর 3-4-5% ইউজ করো অ্যাগার, দ্যাট টাইম কি হবে, অ্যাগারটা সলিড তো হবে কিন্তু ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, ক্র্যাক হয়ে যাবে, এত হার্ড হয়ে যাবে জিনিসটা, মাঝখান থেকে ফেটে যাবে। স্টিকিং করতে গিয়ে কাটবে। স্টিকিং তো না, স্টিকিং করতে গিয়ে কাটবে না, স্টিকিং ওভার বেটার হবে। মর্টালিটিতে প্রবলেম হবে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল মোটিলিটিতে প্রবলেম হবে, কিন্তু সলিডিফাইং এজেন্টটা তোমার পারপাসটা কি, মোটিলিটি করানো, ওটাকে তো স্টিক করানো একটা জায়গায়। মোটিলিটি তো খুব একটা আমি দেখতে চাই না তোমার হার্ড মিডিয়াম মানে সলিড মিডিয়াম, ওটা তো একটা জায়গায় স্টিক থাকে এবং কলোনি ফর্ম করে, তো ওটা পারপাস নয়। পারপাসটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ হ্যাম্পারিং হবে বিকজ ময়েশ্চার ল্যাক, আর নাম্বার 2 হচ্ছে ব্রেক করবে, ক্র্যাক তৈরি হবে ওভার 2% অ্যাগারে। ঠিক আছে, যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথে প্রবলেম আসতে পারে, ক্র্যাক হলে তুমি ওই পিওর কালচার পাবে না আর কি। ঠিক আছে, কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স থাকে। দুটো ইস্যু, হোয়াই নট ওভার 2%, দুটো ইস্যু। ফার্স্ট তো ফোরমোস্ট রিজন ওটাই, প্রাইম রিজন ল্যাক অফ ময়েশ্চার অ্যান্ড ব্যাকটেরিয়াল গ্রোথ ইস্যু। And second technical reason, যদি over 2%, 3-4-5% ইউজ হয়, produce crack. On media. তো কোনো সময় ল্যাবে বলো স্যার একটা 5% অ্যাগার জমিয়ে দেখি কি হচ্ছে, ঠিক আছে, দেখো করতে দেয় কিনা। जैसा अगर 2% है, 2% যায়, এটা 4% 5% নিয়ে দেখি কি হচ্ছে, এন্ড দেখবে এটাই হবে। এটা বলেন যে শিখারও ভালো, হ্যাঁ, কারণ ওভার সলিড তো, স্টিক কোনো তোমার ডাববে না তো, জিনিসটা হেভি হয়ে আছে তো। বাট তুমি যদি 1.5% নাও, ডেলিকেট হয়ে আছে স্ট্রাকচারটা, এগারে সলিডিফাইংটা, তো ওখান থেকে তোমার স্টিক করা একটু ডিফিকাল্ট হবে। সো এই হচ্ছে তোমার সলিড মিডিয়া এগারের পার্সেন্টেজের ব্যাপার। থার্ডে আসি আমরা, সেমি সলিড মিডিয়া, ইন বিটুইন স্টেট, ইন বিটুইন স্টেট। এটাকে পপুলারলি কোন ডিশের সাথে মানে কোন ফুডের সাথে কম্পেয়ার করা হয় জানো? না, জেলি তো তোমার সলিড কেও বলা হয় 1.5%। কাস্টার্ড, খেয়েছো? কাস্টার্ড লাইক ফর্ম এটাকে বলো, ঠিক আছে, কাস্টার্ড লাইক ফর্ম সেমি সলিডটা। এখানে জাস্ট করা হয় কি, রিডিউসিং অ্যাগার নেওয়া হবে, দি অ্যামাউন্ট অফ, মানে 1% এর কম, একদম অ্যামাউন্ট অফ অ্যাগার। নর্মালি এখানে নেওয়া হয় হচ্ছে 0.5%, 0.3 থেকে 0.5, 0.3 to 0.5%, মানে অনেক কম। আর স্টেটটা দাঁড়াবে হচ্ছে কাস্টার্ড লাইক। আর এই জায়গাটাকে বারবার কোশ্চেন করে, সেমি সলিড মিডিয়ার হঠাৎ করে বানানো মানে দরকারটা কি ছিল? আমরা সলিড লিকুইড মিডিয়ামের পর আবার একটা আনাদার একটা ফিচার জেনারেট করার কি প্রয়োজন ছিল, কি নেসেসারি? তো কিছু অ্যাপ্লিকেশন আছে সেমি সলিড মিডিয়ার, একটু দেখে নাও। ফার্স্ট অফ অল বলো, মিডিয়ার লাস্ট পয়েন্ট লিখেছেন কাস্টার্ড লাইক ফর্ম, CUSTARD, কাস্টার্ড লাইক ফর্ম মানে ভেরি ডেলিকেট একটা স্ট্রাকচার। হ্যাঁ, কাস্টার্ডের আউটার পার্টটা সলিড হয়, আঙুলের লিকুইড থাকে। হ্যাঁ, ওরকমই একটা ফর্ম, মিল্ক থেকে তৈরি হয় কাস্টার্ড। ওকে, তো সেমি সলিডের অ্যাপ্লিকেশন নাম্বার 1, ইউজফুল ফর demonstrate bacterial motility,
কেউ একজন বলছিল মোটিলিটি প্রবলেম আসবে, সলিডে কোনো প্রবলেম আসে না, মানে প্রবলেম মানে সলিডটা মেনলি জেনারেট করানো হচ্ছে কলোনি, তো ওখানে মোটিলিটি চেক করা হয় না, মোটিলিটি চেক করা হয় সেমি সলিড। এবার রিজনটা হবে সেমি সলিডটা হচ্ছে ভেরি ডেলিকেট স্ট্রাকচার, যদি ব্যাকটেরিয়া মোটাইল করে তাহলে কি হবে, একটা স্ট্রাইক করবে, ঠিক আছে, যেখানে যেখানে ব্যাকটেরিয়া মুভ করবে, যে ডাইরেকশনে মুভ করবে, যে জায়গা থেকে কলোনি থেকে ব্যাকটেরিয়া মুভ করবে সেখানে একটা স্ট্রাইকিং হবে, কারণ ব্যাকটেরিয়া মুভ করছে তো ওখানে একটা স্ট্রাইক করছে, মানে একটা লাইন দেখতে পাবে। হ্যাঁ, পাথটাকে আইডেন্টিফাই করতে পারে বাই চেক দ্য লাইন, ঠিক আছে, কোন দিকে গেছে কোন দিকে যাচ্ছে। তো কেমোট্যাক্সিস, ফটোট্যাক্সিস এগুলো খুব সুন্দরভাবে বোঝানো যেতে পারে আমরা এই সেমি সলিডে, ওয়ারাস সলিডে খুব ভালো করে বুঝবে না, কারণ কলোনি থেকে যদি সেল মুভ করে সলিড হয়ে আছে কোনো স্ট্রাইক করবে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই সেমি সলিড ইজ বেটার টু চেক দ্য ব্যাকটেরিয়াল মোটিলিটি, যখনই ব্যাকটেরিয়াল মোটিলিটি চেক করানোর দরকার হয় আমরা সেমি সলিডটা একটু রাখি, মানে 11% কমিয়ে দিই। নাম্বার 2 হচ্ছে মাইক্রো এরোফিলিক গ্রোথের টাইমও আমরা সেমি সলিড মিডিয়া ইউজ করতে পারি। মাইক্রো এরোফিলিক গ্রোথ, মাইক্রো এরোফিলিক এটা আমরা বলবো তোমার ইয়েতে নেক্সট পার্টে, যেখানে তোমার অক্সিজেনের রিকোয়ারমেন্টের বেসিসে ক্লাসিফাই করা হয়। মাইক্রো এরোফিলিকে নর্মালি কম পার্সেন্টেজ অফ অক্সিজেন থাকে, ঠিক আছে, দ্যাট মিনস মাইক্রো এরোফিলিক নিড জাস্ট 5 to 20% অফ দ্য অক্সিজেন। এরা যদি এক্সেসিভ অক্সিজেনে চলে যায় তাহলে আবার ডেথ হয়ে যাবে, আবার কম পার্সেন্টেজে 5% কমে গ্রোই করবে না, তাহলে এর একটা প্রবলেম আছে। তাহলে যদি আমরা হার্ড মিডিয়াম নিই তাহলে প্রবলেম হচ্ছে কি, এদের গ্রোথ প্রবলেম আসবে বিকজ তোমার পার্সেন্টেজ অফ অক্সিজেন কম পাবে হার্ড মিডিয়াম। তো সেমি সলিড যদি নিই তাহলে হচ্ছে কম পার্সেন্টেজ অফ এয়ার ঢুকছে, অক্সিজেন ঢুকতে পারে বিকজ সেমি সলিডে খুব বেশি টাইটনেস থাকে না, অক্সিজেন ক্যান এন্টার বাট স্মল কোয়ান্টিটি। সো মাইক্রো এরোফিলিক ইজ দ্য বেটার গ্রোথ এনভায়রনমেন্ট দেন সেমি সলিডে। পয়েন্টটা বুঝতে পেরেছো? আর আরেকটা জায়গা দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন আছে সেমি সলিডে, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ভাইরোলজিতে দেখবে, দ্যাট ইজ ব্যাকটেরিওফেজ কালচারিং এর টাইমে। ব্যাকটেরিওফেজ কালচারিং, এটা ভাইরোলজি প্র্যাকটিক্যাল। যখন আমরা ব্যাকটেরিওফেজ কে কালচার করব, ব্যাকটেরিওফেজে কি জেনারেট করে জানো? কলোনি না, প্ল্যাক জেনারেট করে। প্ল্যাক, হোয়াট ইজ প্ল্যাক? প্ল্যাক মানে হচ্ছে ব্যাকটেরিওফেজ কি করে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়। তো ব্যাকটেরিয়ার কলোনি গুলো ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর ওই জায়গাটা হোয়াইট থেকে তোমার ক্লিয়ার হয়ে যায়, তো এই ক্লিয়ার স্পট দেখা যায়, ঠিক আছে, ওই স্পটিং গুলোকে বলা হচ্ছে প্ল্যাক জেনারেশন। এবার ওই স্পটিংটা কোথায় বেটার আসবে বুঝতেই পারছো, সলিডে আসবে না সেমি সলিডে আসবে? স্পটিংটা একটু সেমি সলিডে বেটার আসবে, বেটার ভিজুয়ালাইজ করতে পারবে, মানে তোমার পয়েন্টটা বেটার জেনারেট করে দেন সলিড মিডিয়া। তো ওখানেও পার্সেন্টেজ অফ অ্যাগার একটু স্লাইটলি ডাউন করে দেওয়া হয়। তিনটে জায়গায় অ্যাপ্লিকেশন বলেছি সেমি সলিডের এখানে, and এটা কোশ্চেন ফর্মেও আসে, why semi solid media are used in laboratory culture. Number 1, bacterial motility demonstration, microaerophilic growth এর জন্য বেটার, ব্যাকটেরিওফেজ কালচারিং এর জন্য বেটার। বলো, হ্যাঁ তো অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? ঠিকঠাক, এখানে এন্ড করলাম। নেক্সট দুটো টাইপ নেক্সট উইকে হবে, দ্যাট মিনস তোমাদের বাকি রইল হচ্ছে ফিজিক্যালটা করে দিলাম, বাকি রইল হচ্ছে ওই কেমিক্যাল কম্পোজিশন আর হচ্ছে ফাংশনাল টাইপ, ঠিক আছে। এইটা নিয়ে একটা ক্লাস হয়ে তোমার কালচার মিডিয়া কমপ্লিট হবে। বলো। হ্যাঁ স্যার, আজকে একটা নোটিশ পেয়েছি আমাদের নাকি পরীক্ষা নভেম্বরে। দেখেছি, আমি দেখেছি নভেম্বর হলে খুব প্রবলেম সেমিস্টার, জানি না, আমাকে মনোময় এসেই দেখালো যদি নভেম্বর হয়, জানি না এখনো কি হচ্ছে, যদি হয় আমি একটু বলে রাখি সবাইকে, যদি হয় নভেম্বরে, ইফ ইট ইজ রিয়ালিটি, দেন সেমিস্টার 3 এর জন্য প্রচুর প্রবলেম ফেস করবে, কারণ ওখানে জাস্ট 3 মান্থস পাবে, হার্ডলি 3 মান্থস পাবে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম। তো আমি যেটা করবো যদি নভেম্বরে হয়, আমি তো সেমিস্টার 2 কমপ্লিট করে দেবো তোমার অগস্টের এন্ড সেপ্টেম্বরের স্টার্টিং,
মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে আমার শেষ হয়ে যাবে। যদি নভেম্বরে হয় বসে থেকে লাভ নেই, সেমিস্টারে বায়োকেমিস্ট্রি আমি শুরু করবো, সেমিস্টার 3 বায়োকেমিস্ট্রি আমি শুরু করবো, বিকজ বায়োকেমিস্ট্রি পেপার ইজ ভেরি ডিফিকাল্ট পেপার অ্যান্ড এটা শেষ করতে অনেক টাইম লেগে যায়, 3 মাসে কোনোভাবেই পসিবল না বায়োকেমিস্ট্রি শেষ করা। আর একটা যে পেপার আছে ওটা করে দিতে পারবো কমপ্লিট, যেটা ব্যাকটেরিয়াল গ্রোথ আছে, ওটা মেটাবলিজম এন্ড গ্রোথ, ওটা আরামসে কমপ্লিট হয়ে যাবে 3 মান্থস একটু টেনে পড়ালে। কিন্তু বায়োকেমিস্ট্রি আমি কত টানবো, যতই টানবো কিনা তুমি পারবে না টানতে, মানে আমি এগিয়ে যেতে পারি কিন্তু তুমি ক্যাচ করতে পারবে না, এত ডিটেলস, এত পয়েন্ট, এত কিছু স্ট্রাকচার প্র্যাকটিস পসিবলই না। তো যদি নভেম্বরে হয়, আমাকে মনে হয় এসেই দেখালো যে স্যার এই অবস্থা সেই সিচুয়েশন, যদি নভেম্বরে হয় তাহলে আমি সেপ্টেম্বরে এন্ড করে বায়োকেমিস্ট্রিটা স্লোলি স্টার্ট করবো, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। আবার যখন তোমার এক্সামের ডেট পড়বে তার ঠিক 2 উইকস আগে কমপ্লিট অফ করে দেবে, দেন আবার তুমি শিফট করে যাবে সেমিস্টার 2 এর যা সিলেবাস আছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম যখন আমার সিলেবাস কমপ্লিট হবে, আমি সেমিস্টার 2 কে ছাড়বো না, সেমিস্টার 2 একটা টোটাল এক্সাম চলবে এই পেপারের উপর, একটা পেপার আছে, ওই পেপারটাকে আমি টোটালি এক্সামের ফরম্যাটে তোমাদেরকে রিমাইন্ডে রাখবো, ঠিক আছে? এইভাবে চালাবো। আদারওয়াইজ নভেম্বরে এক্সাম হলে শেষ হতে হতে প্র্যাকটিক্যাল নভেম্বরের এন্ড, মানে আমি শুরু করতে করতে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি ছেড়ে দাও, একটু ডিলেই করবে, দেন ফেব্রুয়ারি এন্ডের দিকে এক্সাম বা মার্চের স্টার্টিং এ এক্সাম ফেলবে, এর থেকে তো লেট কোনো পসিবলই নয়, সেটাই বলছি যে ফেব্রুয়ারি এন্ড আর মার্চের ফার্স্ট, এছাড়া তো পসিবলই নয়। তো 3 মাসের মধ্যে বায়োকেমিস্ট্রি কুল কিনারা পাবেন, কুল কিনারা দেখতে পাবেন, মানে চোখে অন্ধকার দেখবে। আর আমরা যখন কেমিস্ট্রি মাইনর না মাইনর বলে এখানে কেমিস্ট্রির ব্যাপার, এখানে স্ট্রাকচার প্র্যাকটিসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, আরো আছে অনেক কিছু। তো ওটা আমি স্টার্ট করবো, আর সবার পারমিশন, মানে সবাইকে বলেই আমি স্টার্ট করব, কারণ বায়োকেমিস্ট্রিটা না এগোলে ওই টাইমের মধ্যে আমি কভার আপ করতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি যদি নভেম্বরে হয়। আশা করছি সিইউ এর ঠিকঠাক হবে, আবার সবকিছু ক্যালেন্ডার আবার ঠিক রাখবে, আর যদি এটা হয়ে থাকে তো এইভাবেই এগোবে, কিছু করার নেই। স্যার নভেম্বরে এর আগে এরকম এক্সাম হয়েছে সেমিস্টার? না হয়নি, তোমার সিবিএস ফরম্যাট, সিবিসিএস ফরম্যাটটা খুব সিকোয়েন্সিয়ালি হতো, কোনো এই ধরনের প্রবলেম হতোই না, যত শুরু হয়েছে এনইপি থেকে। এনইপি তে তোমাদের সিনিয়ররা তো প্রচুর প্রবলেম ফেস করছে, ইভেন এই সেমিস্টার 4 এর এক্সাম জাস্ট 4 মান্থসের মধ্যে এক্সাম হচ্ছে সেমিস্টার 4, কারণ সেমিস্টার 3 লেট করলো, সেমিস্টার 4 কুইকলি দিয়ে দিল, ঠিক আছে? তো ওরা ফেস করছে। তোমাদের টাইমলাইনটা ঠিকঠাকই ছিল, সেমিস্টার 1 ঠিকঠাক টাইমে হয়েছে, ঠিকঠাক টাইমে রেজাল্ট বেরিয়েছে, সেমিস্টার 2 যদি ডিলে করে দেন সেমিস্টার 3 হ্যাম্পার হবে, সেমিস্টার 4 আবার প্রবলেম ফেস করবে, ঠিক আছে? তো এই সিকোয়েন্সটা পুরো চেঞ্জ হলে খুব মুশকিল। তো হয়নি, আগের বছর এক্সাম হয়েছে, সেমিস্টার 3 এক্সাম হয়েছে, সেমিস্টার 2 এর এক্সাম হয়েছে তোমার সেপ্টেম্বরে ওই টিচার্স ডের পর 6 কি 7 সেপ্টেম্বর এরকম ডেট ছিল, এক্সাক্ট ডেট মনে নেই, ওরকম একটা ডেট ছিল। তো সেপ্টেম্বর ইজ আ গুড, মানে গুড তোমার সেমিস্টার 2 কমপ্লিট করার, সেপ্টেম্বর ঠিক আছে, বাট এর ওপরে যাওয়া যাবে না। অক্টোবর নভেম্বর কোনোভাবেই পসিবল না সেমিস্টার 2 কে, আর সেমিস্টার 2 আর কি পড়বে তুমি, একটাই পেপার, কি পড়বে আর কত পড়বে, এই জিনিসটা তুমি পড়বে, অলরেডি তো পড়ে নিচ্ছ, ডিটেলসে পড়ে নিচ্ছ, কোশ্চেন তো এর বাইরে থেকে আসবে না, আসলেও একটা দুটো, সেটা আইডিয়া করলে আনসার করে যাওয়া যায়। আর কত পড়বে, সেমিস্টার 2 তখন অফ করে দেবো, সেমিস্টার 3 বায়োকেমিস্ট্রি পেপারটা, মেইনলি বায়োকেমিস্ট্রি পেপারটা আমি স্টার্ট করবো, এটাই বলে রাখলাম, ঠিক আছে? তো এই এন্ড করলাম, নেক্সট ক্লাসে আবার মিডিয়াটা কমপ্লিট করছি।